This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঘা যতীনে যেখানে এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই আজকেই জানা গিয়েছিল দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছে যাবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন এবং গোটা পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন সেটাও আশ্বাস দিয়েছিলেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন। অবশ্যই তিনি কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিধায়কও রয়েছেন বিশ্বজিৎ মজুমদার, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি এবং তিনি ঠিক কি জানাবেন অবশ্যই সেদিকে নজর থাকবে। কারণ গত মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ ওই চারতলা যে বিল্ডিং সেটা হেলে পড়েছিল। এই আর কেউ কথা বলো না, কেউ কথা বলো না। আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, তাই আজকে সকালে আমার বন্ধু এমএমআইসি এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমদারের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। মিতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছেন ওখানে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইললিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন রিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে, যেহেতু এইসব অঞ্চলে বিএলআরওর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর, সেই বিএলআরও অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে, ঠিকা জায়গাতেও এরকম ইললিগাল হতো, সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন
বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায়, তাই সেখানে যায়। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ড সয়েল, আর এখানে আমাদের গঙ্গা মাটি, মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক। সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়। একটু জল যদি এক জায়গায় একটা ওই কোনো গর্ত হয়, তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা বসে যায়। সেরকম ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে, গিয়ে এই পরিণতি হয়েছে। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে, জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব, এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে মানুষের ক্ষতি না হোক, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। আমার যতদূর মনে হয় আমরা কাল পরশু দিন থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেল, উনি খুঁজছেন এই বোরোতে যে এর প্ল্যানটা ছিল কিনা, সেটা এখনও পাচ্ছেন না, কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল, ম্যানুয়াল প্ল্যান হতো, ম্যানুয়াল প্ল্যান জমা হতো। এখন যেরকম অনলাইনে হয়, তখন তো অনলাইনে হতো না, ম্যানুয়াল হতো, সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন যে 4 তলা হওয়ার কথা নয়, আর জলাভূমি ছিল। আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল, সেই সয়েল টেস্ট করেনি। ওই মাথা মোটার মতন কাজ, হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে, অ্যাডেড এলাকাগুলোয়, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না, কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল। এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না, বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না, বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছেন। এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি, মানে একটা জায়গায় 15 দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার, মানে আমরা কি বলে এটা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের আমরা বলেছি, মানে আমরা করে দিয়েছি, রোস্টার করা আছে, যে প্রত্যেকটা রাস্তায় 15 দিন অন্তর যাবে, মানে পুরো ওয়ার্ডটাকেও তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায়, তাই 15 দিনের রোস্টার করা আছে। সেই রোস্টারটা আবার রিপিট হবে 15 দিন পরে। তাহলে কি কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে। এটা যেহেতু 15 দিনের আগের, মানে 15 দিনের মধ্যেই হয়নি, তার আগেই হয়ে গেছে, সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠেনি। মানা হচ্ছে এখন 100% মানা হচ্ছে, কিন্তু 15 দিনের রোস্টার, অতএব একটা লোক তো, আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয়। একটা ওয়ার্ডের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে মানে পুরো ওয়ার্ডটা ঘোরে, তাই একটা জায়গায় 15 দিন অন্তর তাকে ভিজিট করতে হবে। যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি ধরুন ওখানে হচ্ছে, ওর ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বা একে দেখাবে যে হচ্ছে কিনা। আর এখন তো যেহেতু অনলাইনে আছে, অনলাইনে ওটা মিলিয়ে নেবে যে এর সাথে কি আছে। সেটা এমন কি একটা চোখে পড়া, লিফটিং কাজ অনেক জায়গায় হয়, যেখানে হেলে পড়া আছে, সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্টিফাই করতে হয়, সেখানে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হয়,
সেখানে যে কোম্পানি লিফটিংগুলো করে তাদের ক্রেডেনশিয়াল দেখতে হয়, তারপরে পৌরসভা তার পারমিশন দেয়। লিফটিং এর ক্ষেত্রে কি এবার থেকে পারমিশনটা বাধ্যতামূলক করবে? লিফটিং এর ক্ষেত্রে বলছি কলোনি বা বলে আলাদা কিছু নেই এখন। তো এখানে যা রোডের ভিত অনুযায়ী এখানে যে এফআইআর পাবেন একটা আমার চেতলাতে, যেখানে ওই পুরনো বাড়ি মানে যেখানে পুরনো পাড়া মানে যেগুলো আগের কর্পোরেশনে রয়েছে একই আছে। কলোনি বলে আলাদা কিছু নেই। কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাট্টা দিয়ে দিয়েছে, তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করার। আগে অধিকার ছিল না, তাই ইলিগাল করতো। এখন তো পাট্টা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি করবে। সিসি ছোট বাড়ির ক্ষেত্রে জেনারেলি ছোট সিসি সব ক্ষেত্রে নেওয়া উচিত, কিন্তু ছোট বাড়ির ক্ষেত্রে সিসি অনেক সময় নেয় না। তার কারণ হচ্ছে যে প্রমোটার থাকে সে কি করে, বিল্ডিংটা বানালো, এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে, আবার এখানে ধরুন ব্যাংক লোনে সে নিয়েছে, এবার ব্যাংকে ধরুন বাড়িটা 1 বছরের মধ্যে করার কথা, সেখানে 1.5 বছর 2 বছর হয়ে গেল, তার ব্যাংক লোনও কাটতে শুরু করে দিল, আবার ভাড়াও দিতে শুরু হয়ে গেল। তো লোকটার অবস্থা এমন হয়ে যায় যে অনেক সময় যে অর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে। সেই জন্য এটা মানুষের কম্পালসান হয়ে যায়। আর এটা আইনত হয়েছে, ওনাদের পাশে আমরা 100% আছি। তার কারণ ওনারা হচ্ছেন অ্যাকচুয়াল ভিকটিম। যারা ফ্ল্যাট কিনেছেন ঠিক যে তাদের প্ল্যান দেখে কেনা উচিত ছিল। দাঁড়ান আমার কথাটা শেষ করুন। হ্যাঁ, এই যে 17,000 টাকা তাকে লোন দিতে হচ্ছে, তারা দাঁড়ান, এরা হলো অরিজিনাল ভিকটিম। আপনি কেউ ভিকটিম না, সর্বস্ব হারা হয়েছেন এরা হচ্ছে অরিজিনাল ভিকটিম, যাদের সর্বস্ব চলে গেল। কারণ এখানে একটা ধরুন মার্কেট প্রাইস একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছেন, তারপর সেটার জন্য লোন নিয়েছেন। মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে সে মাথা গোজার একটা ব্যবস্থা করেছে। এবার সেই বাড়িগুলোর সবসময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে, তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে, প্ল্যান স্যাংশন আছে কিনা দেখে নিতে হবে, তারপরে রেজিস্ট্রি হয় জেনারেলি। কিন্তু এদের ক্ষেত্রে কী হয়, যেহেতু এগুলো ছোটো ছোটো এবং অনেকদিন আগেকার, এরা তখন এই নিয়মগুলো মানে। এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না, মানে জলও যাবে না, ড্রেনও যাবে না, ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে। এটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। না, মিউটেশনের সাথে আবার সিসির কোনো সুপ্রিম কোর্টও দেয়নি। মিউটেশন ইজ অনলি আপনি যে ফেসিলিটিটাকে ইউজ করছেন, এই রাস্তাটাকে ইউজ করছেন, স্ট্রিট লাইটকে ইউজ করছেন, জল ইউজ করছেন, ড্রেন ইউজ করছেন, তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে রইল। মিউটেশন হয়েছে কারণ উনি তো 2 নম্বরই হয়নি, স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিংই ভুল হয়েছে, কিন্তু ওনার তো কোনো ভুল হয়নি। তো অনেক সময় মিউটেশন হয়ে যায়, যেহেতু ওনার প্রপার্টিটা ওনার, তাই ওনার নামে মিউটেশন হয়ে যাবে। কিন্তু তার অর্থ এই নয় যে ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকলে সেটার দায়িত্ব ওনার থাকবে। বহু জলাজমি ছিল, কারণ আমি এখানে 22 বছর ধরে আছি। সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরাট করে মানে ধরুন আইনি সম্মতভাবেই ফ্ল্যাট হচ্ছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি এরিয়ার ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোনো আইন আনবেন বা কোনো নতুন? আমাদের এখনই ওপর দিয়ে ড্রোন সার্ভে, লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে। যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না, কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয়। বিল্ডিং ডিপার্টমেন্টের ক্ষমতা নেই স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি, আমরা আসার পরে তার আগে এগুলো সব জলাজমিগুলো ভরাট হয়ে গেছে। আমরা এখানে এসেছি 2010-এ, আর 2009-এর আগে এই জলাজমিগুলো ভরাট করাটা এখানকার কারণে এখানে গার্ডেন রিচ এইসব জায়গায় এখানকার কালচারই ছিল জমি ভরা। আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচে একটা ইললিগাল প্রমোটার, তাকে এখন করতে দেওয়া হবে না কাজ বলে যা তাভাবে গালাগালি দিয়েছে অফিসে।